1980 সালের পর থেকে পৃথিবীর জলবায়ু যেন এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। গত কয়েক দশকে হারিকেনের তীব্রতা বেড়েছে প্রায় 250%-এরও বেশি। প্রতি বছর এক একটি দুর্যোগ যেন আগের সব রেকর্ড ভেঙে দিয়ে যাচ্ছে। আজ সেই তপ্ত ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সাউথ ক্যারোলাইনার ছোট উপকূলীয় শহর অ্যানিভিলে। আবহাওয়াবিদদের মতে এই ঝড়টি কোনো সাধারণ হারিকেন নয়। সমুদ্রের অস্বাভাবিক তাপমাত্রা আর ভয়ঙ্কর বায়ুচাপের কারণে এটি দ্রুত রূপ নেয় এক দানবীয় শক্তিতে। পূর্বাভাস ছিল একদম পরিষ্কার, এই ঝড় আঘাত আনলে পুরো উপকূলীয় এলাকা মানচিত্র থেকে মুছে যেতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত শহর খালি করার নির্দেশ দেওয়া হয়। অনেকেই সেই সতর্কতা মেনে চলে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায়। তারা ভাবতেও পারেনি এই সিদ্ধান্তই হতে পারে তাদের শেষ ভুল। ঝড় যখন আরও তীব্র হয়, চারদিক পানিতে তলিয়ে যেতে শুরু হয় এক ভয়ানক আতঙ্ক। কারণ এই ঝড় শুধু ধ্বংসই নিয়ে আসছে না, জলোচ্ছ্বাসের ভেতর দিয়ে শহরে ঢুকে পড়ছে রক্তপিপাসু হাঙরের ঝাঁক। একের পর এক মানুষ তাদের শিকার হয়ে পড়ে, এমনকি পানির সাথে তারা ঢুকে পড়ে ঘরবাড়ির ভেতরেও। একদিকে ডুবে যাওয়ার আতঙ্ক, অন্যদিকে হাঙরের আক্রমণ। বেঁচে ফেরার জন্য কোনো পথই নেই। শেষ পর্যন্ত কি তারা এই মৃত্যু ঝড় থেকে বাঁচতে পারবে? আর আজকের সিনেমা ট্রাশ। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন চলো দেখে আসি এই শ্বাসরুদ্ধকর বেঁচে থাকার লড়াইয়ের গল্প। তো মুভির শুরুতে ডাকোটা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে তার বাড়িতে একাই থাকতো। কয়েক মাস আগে সে তার মাকে হারিয়েছে। বাবা মারা গেছেন আরও অনেক আগে। বর্তমানে ডাকোটার লিগ্যাল গার্ডিয়ান হলো তার চাচা, ডক্টর ডেল এডওয়ার্ডস। ডেল ডাকোটার সাথে থাকে না। সে একজন মেরিন রিসার্চার। তার রিসার্চের মূল বিষয় হচ্ছে হাঙর। তো ডাকোটা বাসায় একাই ছিল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল। সবাই যে শহর ছেড়ে যাচ্ছে এই বিষয়ে তার খুব একটা ধারণা ছিল না, কারণ মায়ের মৃত্যুর পর সে বাসা থেকে খুব একটা বের হয় না, এমনকি কারো সাথে তেমন একটা মিশেও না। আশেপাশের মানুষের সাথেও তার খুব একটা কানেকশন নেই, যার কারণে তারাও তার খোঁজ নেয়নি। তো ডাকোটা খাবার খেতে গিয়ে দেখে বাসায় খাবার নেই। তাই সে অনলাইনে কিছু খাবার অর্ডার দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওপাশ থেকে সাফ জানিয়ে দেয়া হলো আবহাওয়ার পূর্বাভাস ভালো নয়, তাই সব দোকানপাট বন্ধ করে দেয়া হচ্ছে। ডাকোটা জানালার পর্দা সরিয়ে দেখল বাইরের রাস্তাঘাটে এক অদ্ভুত অস্থিরতা। ডাকোটা রেনকোট পরে বের হয় ডিপার্টমেন্টাল স্টোর থেকে খাবার আনার জন্য, কিন্তু বাইরে বের হয়ে তুমুল বর্ষণ আর সবাইকে শহর ছাড়তে দেখে তার মনের ভেতর এক অদ্ভুত প্যানিক অ্যাটাক তৈরি করে। ঠিক তখন তার এক প্রতিবেশী তাকে বলে যে স্টোর বন্ধ হয়ে গেছে এবং ডাকোটাকে তাদের সাথেই শহর ছেড়ে যাওয়ার জন্য অফার করে। কিন্তু ডাকোটা তাদের সঙ্গে যায় না, বরং ভয় পেয়ে বাসায় ফিরে আসে। কিন্তু সে জানতো না যে এই বাড়িটি খুব শীঘ্রই তার জন্য এক মরণ ফাঁদে পরিণত হতে যাচ্ছে। এদিকে অ্যানিভিল শহরেই একটা বাড়িতে থাকে বিলি আর রেচেল নামের এক দম্পতি। তারা রন, উইল আর ডি নামের 3টা বাচ্চাকে দত্তক নিয়েছে। এই বাচ্চাগুলোকে দেখে শুনে রাখা তাদের মূল উদ্দেশ্য না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকান সরকার অরফান বাচ্চাদেরকে মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা দেয় তাদের ভরণ পোষণ হিসেবে। এই 3টা বাচ্চার ভরণ পোষণের জন্য বরাদ্দকৃত টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই বাচ্চাগুলোকে দত্তক নিয়েছে। রন, উইল আর ডিকে তারা খুবই বাজেভাবে রাখে, ঠিক মতো দেখাশোনা করে না। এমনকি এই দম্পতি নিজেরা লুকিয়ে ভালো ভালো খাবার খেলেও তাদেরকে ঠিক মতো খেতে দেয় না। তাই রন, উইল আর ডি কেউই এই দম্পতিকে নিজেদের প্যারেন্টস হিসেবে মেনে নিতে পারেনি ওদের দুর্ব্যবহারের জন্য। শুধু তাই নয়, তারা এটাও জানে না যে সরকার থেকে মাসে মাসে তাদের জন্য টাকা আসে, আর এই দম্পতি সেই টাকা হাতিয়ে নেয়। তো হারিকেন হেনরি ধেয়ে আসার দিনে শহরের উপকণ্ঠে একটি লেকের ধারে রন, উইল আর ডি আনন্দে সময় কাটাচ্ছিল। এই জায়গাটাতে অনেক সাপ আছে। তাদের কাউকে সাপে কামড়ালে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেখানে টাকা খরচ হবে। এই কারণে বিলি সেখানে এসে তাদেরকে বকাঝকা করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যায়। পথে যেতে যেতে তারা রেডিওতে শুনে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, দ্রুত শহর ছেড়ে অন্যত্র উঁচু কোনো জায়গায় যেতে বলা হচ্ছে। বিলি নিউজকে খুব একটা পাত্তা দেয় না, বরং বলে এমন ভুয়া সতর্কবার্তা প্রায়ই দেখা হয়, কিন্তু আদতে কোনো ঝড় হয় না। তো বিলি তাদেরকে নিয়ে বাসাতেই চলে আসে আর দুর্যোগ থেকে রক্ষা পেতে বাসার সব দরজা জানালা বন্ধ করে দেয়। বিলি এবং রেচেল বাসার বেসমেন্টে ছিল। সমস্ত ভালো খাবার আর অস্ত্র তারা এখানে লুকিয়ে রাখে। ক্ষুধা লাগার কারণে ডি বেসমেন্টে এলে তারা রেগে যায়। ডি জানায় তাদের ক্ষুধা লেগেছে। তখন তারা ডিকে শুধু একটা শুকনো পাউরুটির প্যাকেট ধরিয়ে দেয় খাওয়ার জন্য। ডি স্পষ্টই দেখে সেখানে ফ্রিজের মধ্যে বিফ স্টেকও ছিল। ডি বুঝতে পারে
তাদেরকে লুকিয়ে এই দম্পতি ঠিকই ভালো ভালো খাবার খায়। তো বিলি আর রেচেল এভাবেই রন, উইল এবং ডিকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিল। অন্যদিকে একটি মিট ফ্যাক্টরির সামনে বিশাল এক মাংসের ট্রাক এসে থামে। আর সে মিল ফ্যাক্টরির পাশে কাজ করত লিসা নামের একটি মেয়ে। সে পেশায় একজন ভেটেরিনারি ডাক্তার, মানে পশু চিকিৎসক, এবং বর্তমানে সে সন্তান সম্ভবা। তার জন্মস্থান এই শহরে নয়, সে এখানে কাজ করার জন্য এসেছিল। এমন দুর্যোগের মাঝেও তার অফিস খোলা ছিল। অফিস থেকে বের হওয়ার সময় তার মিট ফ্যাক্টরির বব নামের একজন কর্মীর সাথে দেখা হয়। বব ওভারটাইম করছিল, তাকে আরো একটা মাংস ডেলিভারি দিতে হবে। তো বব লিসাকে দেখে দ্রুত শহর ছেড়ে চলে যেতে বলে এবং ববও দ্রুত শহর ছেড়ে চলে যাবে। লিসা তখনও হারিকেনের ভয়াবহতা সম্পর্কে জানে না। লিসা তার গাড়িতে বসে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার মা তার সেই প্রাক্তন প্রেমিকের ওপর ক্ষোভ ছাড়ছিলেন, যে লিসাকে এই অবস্থায় একা ফেলে চলে গেছে। লিসা যে বয়ফ্রেন্ডের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছিল, সে তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই সে এখন সিঙ্গেল মাদার হতে যাচ্ছে। লিসার মা লিসাকে পরামর্শ দিচ্ছিলেন একটি বাচ্চাপে সন্তানের জন্ম দিতে, কিন্তু লিসা জানায় সে হাসপাতালের আরামদায়ক বিছানায় নিজের পছন্দের মিউজিক প্লেলিস্টে শুনতে শুনতেই সন্তান জন্ম দিতে চায়, পানির মধ্যে না। তো কথায় কথায় তার মা তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। যখন লিসা জানায় সে এখনো অ্যানিভিল শহরে, তখন লিসার মা লিসাকে দ্রুত উঁচু কোনো জায়গায় যেতে বলে, কারণ অলরেডি শহর থেকে বের হওয়ার সমস্ত হাইওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। লিসা ভয় পেয়ে যায়। একদিকে প্রসব বেদনা শুরু হওয়ার ভয়, অন্যদিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়। সমুদ্রের মাঝখানে তখন অন্য এক লড়াই চলছে। মেরিন বায়োলজিস্ট ডেল এডওয়ার্ডস রিসার্চের কাছে সমুদ্রে ছিল। তিনি দেখছিলেন ক্যাটাগরি 1-এর সেই হারিকেনটি চোখের পলকে ক্যাটাগরি 5-এ রূপ নিচ্ছে। ডেল তার পার্টনারকে নিয়ে আলোচনা করছিলেন সাম্প্রতিক সময়ে সাগরে দেখা যাওয়া 6টি বিশাল বুল শার্ক নিয়ে। হাঙরগুলো হয়তো নোনা পানি ছেড়ে মিঠা পানির আশ্রয়ে লোকালয়ের দিকে ঢুকতে শুরু করেছে। তখন ডেল দেরি না করে তার ভাইজি ডাকোটাকে কল করে, তাকে আশ্বস্ত করে, ভয় পেতে মানা করে, আর শান্ত হয়ে বাসাতেই অপেক্ষা করতে বলে। জানায় সে খুব শীঘ্রই তাকে নিতে আসবে। তো ডাকোটা ডেলকে বলে সে মোটেও ভয় পাচ্ছে না, আর এমন ঝড়ের পূর্বাভাস তো মাঝে মধ্যেই দেয়া হয়, তাই এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে আকাশের বুক চিরে যখন বিজলি চমকাচ্ছিল অ্যানিভিল শহরের বাসিন্দাদের জন্য, তখন সময় যেন থমকে দাঁড়িয়েছে। হারিকেন হেনরি এখন আর সাধারণ কোনো ঝড় নেই, এটি এখন ক্যাটাগরি 5-এর এক দানবীয় শক্তিতে রূপ নিয়েছে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের উত্তাল ঢেউয়ে এই বিশাল বাঁধ ভেঙে গিয়ে শহরে পানি ঢুকতে শুরু করে। বাঁধ ভাঙা নোনা পানি আশ্রে পড়ছে লোকালয়ে। মুহূর্তের মধ্যে পথঘাটগুলো পরিণত হলো এক একটা উত্তাল নদীতে। এদিকে লিসা দেখে যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। সে তার গাড়ি নিয়ে শহর থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। চারদিকে অন্ধকার আর বৃষ্টির ঝাপটায় সামনের রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সে দেখে সামনে বব তার মাংসের ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। বব চিৎকার করে বলে সামনের রাস্তা বন্ধ, একটা বিশাল গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। লিসা যখন গাড়ি ঘোরাতে যাবে তখনই পেছনের দিক থেকে ধেয়ে আসা পানির প্রথম ধাক্কাটা তার গাড়িতে লাগে। লিসা তখন গাছের ওপর দিয়েই রাস্তা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু পানি তীব্র বেগে ছুটে আসে এবং তার গাড়ি অর্ধেক পানিতে ডুবে যায়। পিচ্ছিল রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই উপড়ে পড়া গাছটার সাথেই ধাক্কা খায় এবং একটি গাছের ডাল জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে সরাসরি লিসার পেটের খুব কাছাকাছি আটকে যায়। লিসা গাড়ির সিটের সাথে আটকা পড়ে। ধীরে ধীরে তার গাড়িটি পানির ভেতরে ডুবে যেতে থাকে। তখন ডাকোটা বাসায় বসে টিভিতে নিউজ দেখছিল, কিন্তু আচমকা কানেকশন চলে যায়, এমনকি ফোনে নেটওয়ার্কও চলে যায়। সে জানালা দিয়ে দেখে তীব্র বেগে পানি ঢুকছে শহরে। তখন সে দ্রুত বাসার দোতলায় গিয়ে ওঠে। এদিকে বিলি জানালার পাশে বসে টিভি দেখছিল। সেখানে রন, উইল আর ডিও ছিল তার সাথে। তারা খেয়াল করে যে তীব্র বেগে পানি ধেয়ে আসছে তাদের বাসার দিকে। তারা বিলিকে সতর্ক করে, কিন্তু বিলি তাদের কথাই পাত্তা দেয় না। তীব্র বেগে পানি এসে কাচের জানালা ভেঙে বাসার ভেতরেই পানি ঢুকে যায়। তারা দিশেহারা হয়ে পড়েছে, কি করবে। পানির উচ্চতা তখন ধীরে ধীরে বাড়ছিল, কিন্তু ভেতরে আটকে পড়ে যাওয়ার কারণে লিসা গাড়ির ভেতর থেকে বের হতে পারছিল না। অনেকটা সময় সে সেখানেই আটকে থাকে। লিসার গাড়ির কিছুটা দূরেই বব নিজের মাংসের ট্রাক নিয়ে আটকা পড়েছিল। ববের মাংসের ট্রাকটি যখন পানির দৌড়ে একটি মূর্তির সাথে ধাক্কা খায়, তখন ট্রাকের পেছনের দরজা খুলে কয়েক টন কাঁচা মাংসের রক্ত পানিতে মিশে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আর সেই রক্তের ঘ্রাণ টেনে নিয়ে আসে সমুদ্রের গভীর থেকে উঠে আসা একদল নরখাদক হাঙরকে। এরা মূলত সাধারণ কোনো হাঙর নয়, এরা হচ্ছে ক্ষুধার্ত বুল শার্ক। লোকালয়ের শান্ত পানি এখন এই হিংস্র শিকারীদের আয়ত্তে। তখন স্কট আর জিমি নামের দুজন লোক একটি ছোট নৌকা নিয়ে উদ্ধার কাজে বেরিয়েছিল। তারা লিসার আত্মচিৎকার শুনতে পায়।
স্কট দ্রুত নৌকা থেকে নেমে সাঁতরে লিসার গাড়ির কাছে যায়। সে যখন লিসাকে ওভাবে আটকে থাকতে দেখে তখন সে তার সঙ্গী জিমিকে তাদের গাড়িতে থাকা কাটা নিয়ে আসতে বলে, যাতে গাছের ডাল কেটে লিসাকে বের করে আনা যায়। জিমি নৌকা থেকে নেমে গিয়ে ট্রাক থেকে কাটার নিয়ে আসছিল। স্কট এক মুহূর্তের জন্য লিসার দিকে তাকাতেই হঠাৎ জিমির এক বিকট চিৎকার শুনতে পায়। তাকিয়ে দেখে জিমি কোথাও নেই। সে ভেবে পায় না কি হচ্ছে। কয়েক সেকেন্ড পর জিমি হঠাৎ পানি থেকে উঠে দাঁড়ায়, কিন্তু তার এক হাত তখন তার শরীরের সাথে নেই। তাকে কিছু একটা আক্রমণ করেছে, কিন্তু স্কট দেখতে পায় না যে সেটা আসলে কি। হাঙরটি পানির নিচ থেকে তাকে আক্রমণ করেছে। রক্তের গন্ধ পেয়ে এটা এখানে চলে এসেছে। স্কট কিছু বুঝে ওঠার আগেই হাঙরটি আবারও জিমিকে পানির নিচে টেনে নিয়ে যায়। লিসা তার গাড়ির ভেতর থেকে এই বিভীষিকাময় দৃশ্য দেখছিল আর ভয়ে পাথর হয়ে গিয়েছিল। ডাকোটা তার দোতলার জানালা দিয়ে এই পুরো দৃশ্যটি দেখছিল। সে চিৎকার করে স্কটকে সতর্ক করতে চাইছিল, কিন্তু ঝড়ের শব্দের কারণে তার আওয়াজ স্কট শুনতে পায়নি। স্কট যখন সাঁতরে নৌকার দিকে যাওয়ার চেষ্টা করে তখন একটি বিশাল হাঙর পানির নিচ থেকে এসে এক কামড়ে তাকে ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যে পুরো এলাকাটি লাল রক্তে রঞ্জিত হয়ে যায়। এদিকে অ্যাক্সিডেন্টে বব গাড়ির ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরলে সে ট্রাক থেকে বের হতে গেলে সাথে সাথে একটা হাঙর এসে তাকেও মেরে ফেলে। আসলে জায়গাটা পুরোটাই হাঙরে ভরে গেছে। এখন কেউ পানিতে নামলেই তার মৃত্যু নিশ্চিত। লিসা গাড়ির ভেতরে ছিল বলেই বেঁচে যাচ্ছিল। লিসার তখন একটাই ভাবনা কাজ করছিল, তার অনাগত সন্তানকে যাতে পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিতে না হয়। লিসা বাসার ওপরে থাকা ডাকোটাকে দেখতে পায়। তখন সে চিৎকার করে তার কাছে সাহায্য চায়, কারণ যে মানুষটি তাকে বাঁচাতে চেয়েছিল সে এখন হাঙরের পেটে। কিন্তু ডাকোটা ছিল অল্পতেই ঘাবড়ে যাওয়া মেয়ে। সে কি করবে বুঝতে পারে না। লিসা তাকে জানায় যে সে প্রেগনেন্ট। ডাকোটাকে সে অনুরোধ করে তাকে বাঁচাতে। ডাকোটা জানতো সে খুব ভীতু একটা মেয়ে, কিন্তু ডাকোটা লিসার আর্তনাতা সহ্য করতে পারছিল না। সে হয়তো আজ লিসাকে সাহায্য না করলে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। ডাকোটার বাসা থেকে রাস্তা পার হলেই লিসার গাড়ি একটা বাসার ছাদ ভেসে আসে সেখানে। তখন ডাকোটা সাহস করে তার বাড়ির জানালা দিয়ে সেই ভাসমান ছাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চারপাশ দিয়ে ক্ষুধার্ত হাঙরগুলো টহল দিচ্ছিল। ডাকোটা খুব সাবধানে লিসার গাড়ির ওপর পৌঁছে যায়। লিসা তখন প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। ডাকোটা তার সাথে থাকা একটি ছুরি দিয়ে গাড়ির ওপরের অংশ কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে লিসার শরীর আটকে রাখা সেই গাছের ডালটি কেটে সরিয়ে ফেলে এবং লিসাকে টেনে বের করে আনে। তারা দুজনে কোনো মতে সেই ছাদের ওপর দিয়েই ডাকোটার বাসার দোতলায় গিয়ে পৌঁছায়। তো সেফ হওয়ার পর লিসা ডাকোটাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। পানির উচ্চতা তখন দ্রুত গতিতে বাড়ছে। বিলি আর রেচেলের বাড়িতে তখন এক বিভীষিকাময় পরিস্থিতি। বিলির যে গাড়ি ছিল সে গাড়ির ভেতরে স্নরকেল ছিল। স্নরকেল একটা ছোট নলের মতো জিনিস, যেটা দিয়ে পানির নিচে থেকেও ওপরের বাতাসে শ্বাস নেওয়া যায়। তো এটা মনে পড়ার পর বিলি ও রেচেল বাসার বাইরে বের হয়ে গ্যারেজে যায়। রন, ডি আর উইলকে বলে যায় যে স্নরকেল নিয়ে তারা তাদের কাছেই আসবে। কিন্তু গ্যারেজে যাওয়ার পর তাদের উপর হাঙর অ্যাটাক করে। রেচেলকে হাঙর ধরে নিয়ে গেলে বিলি একাই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হাঙর কামড়ে প্রথমে তার একটা হাত কেটে ফেলে আর পরে একটা পায়ে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। বিলি আর রেচেলের চিৎকার রন, ডি এবং উইল সবাই শুনতে পায়। এমনকি জানালা দিয়ে তারা পুরো দৃশ্যটাই দেখে। রন খুব ভালো সাঁতার জানে, পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে, কিন্তু তারা সবাই এটা বুঝতে পারে যে সাঁতরে বা কোনোভাবেই এখন বাইরে বের হওয়া সম্ভব না, কারণ বাইরে মৃত্যুর ফাঁদ পেতে বসে আছে হিংস্র হাঙরের দল। এদিকে লিসা ফিল করে তার লেবার পেইন বা প্রসব বেদনা শুরু হয়েছে। সে ডাকোটাকে বলে একটু চেক করে দেখতে যে বাচ্চাটি বাইরের দিকে আসছে কিনা। ডাকোটা দেখে জানানোর পর লিসা বুঝতে পারে তার ডেলিভারির সময় প্রায় চলে এসেছে, কিন্তু বাইরে তখন ধ্বংসস্তূপ আর পানির নিচে ওত পেতে থাকা এক ঝাঁক হাঙর। ডাকোটা লিসার হাত শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। কিন্তু জানালার ঠিক নিচেই দেখা যায় একটি বিশাল হাঙরের ডানা, যা বারবার জানান দিচ্ছিল যে তারা এক মুহূর্তের জন্য নিরাপদ নয়। এই মুহূর্তে জন্ম নিলে বাচ্চাটিও বিপদে পড়ে যাবে। তাই লিসা খুব করে চাইছিল এখনই বাচ্চাটি পৃথিবীতে না আসুক। এদিকে বাইরে পানির স্তর বাড়তে বাড়তে তাদের ফ্লোরেও চলে এসেছে। বাইরে ভয়ানক হিংস্র সব হাঙর। এখান থেকে বের হয়ে উদ্ধার পাবারও কোনো উপায় নেই। রেস্কিউ টিম এসে যাতে বুঝতে পারে এখানে কেউ আছে, তাই লিসার পরামর্শে ডাকোটা জানালার পর্দা দিয়ে বাসার ছাদে বড় করে হেল্প লিখে রাখে। অন্যদিকে ডাকোটার চাচা ডেল নিউজে দেখেছে অ্যানিভিল শহর পুরোটা পানিতে ডুবে গেছে।
তখন সে নিজের টিমের সাথে অ্যানিভিল শহরের দিকে আসতে থাকে। ঝড়ের কারণে হেলিকপ্টার নিয়ে রেস্কিউ করা সম্ভব ছিল না, তাই তারা একটি গাড়ি নিয়ে ডাকোটাকে উদ্ধার করতে সেখানে যায়। গাড়ির পেছনে ছিল একটা ইঞ্জিন চালিত নৌকা, কারণ অ্যানিভিল শহরে গাড়ি চলবে না। সেখানে গিয়ে নৌকা দিয়ে ডাকোটার বাসা অবধি পৌঁছাতে হবে। ডেল নিচের রিসার্চ টিমকেও সাথে নিয়েছে, যাতে ডাকোটাকে উদ্ধারের পাশাপাশি হাঙরের ওপরেও গবেষণা করা যায়। ডেল রিসার্চ পারপাসে কিছু হাঙরের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিল। সেটার মাধ্যমে তারা দেখে যে নেইলি নামের একটা বিশাল প্রেগনেন্ট গ্রেট হোয়াইট শার্ক এখন ঠিক ডাকোটার বাড়ির আশেপাশেই ঘুরছে, যে হাঙরটাকে তারা গত কয়েক বছর ধরে ট্র্যাক করছিল রিসার্চ পারপাসে। কিন্তু এই হাঙরটার শহরের দিকে আসারই কথা না, মানে আশেপাশে আরো অনেক হাঙর রয়েছে। ডেল বুঝতে পারে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। শহরের মিঠা পানি আর নোনা পানির মিশ্রণ হাঙরগুলোকে আরো বেশি আক্রমণাত্মক করে তুলেছে। অ্যানিভিল শহর এখন সম্পূর্ণ এক ধ্বংসস্তূপ। শহরটি 100 মাইল দূর থেকেই পানিতে ডুবেছিল, তাই তারা নৌকা নিয়ে এগোতে থাকে। নৌকায় বসে একজন ডেলকে জিজ্ঞাসা করে সবকিছু রেখে সে হাঙর নিয়ে কেন গবেষণা করে। ডেল জানায় সে বেড়ে উঠেছে একটা নদীর তীরে। সেখানকার লোকদের একটাই ভয় ছিল, সেটা হচ্ছে জলহস্তির। একদিন ডেল মাছ ধরতে নামলে একটা জলহস্তি তাকে মারতে এগিয়ে আসে। সে যখন ভাবছিল তার জীবন এই বুঝি শেষ, তখনই একটা হাঙর এসে সে জলহস্তিকে আক্রমণ করে মেরে ফেলে। যে জলহস্তিকে দেখে তারা ভয় পায়, হাঙরকে দেখে সেই জলহস্তির চোখেই ভয় দেখতে পেয়েছিল ডেল। তারপর থেকেই তার হাঙরের প্রতি ইন্টারেস্ট শুরু হয়েছে, আর এই কারণেই বড় হয়ে সে এই পেশা বেছে নিয়েছে। একই সময়ে বিলির বাড়ির সেই 3 শিশু রন, ডি আর উইল কিচেনের সিঙ্কের উপর বসেছিল। বাসার ভেতরে যাতে হাঙর ঢুকতে না পারে, এই কারণে ডি সিঙ্ক আর টেবিলের উপর দিয়ে হেঁটে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে দরজা বন্ধ করার আগেই হাঙর বাসার ভেতরে ঢুকে পড়ে। তাদের বাসা থেকে বের হওয়ার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায়। তারা কি করবে ভেবে পাচ্ছিল না, তাই তারা প্ল্যান করে যেভাবেই হোক গ্যারেজে গাড়ির কাছে পৌঁছাতেই হবে, যাতে করে এই বাসা থেকে বের হওয়া যায়, কারো কাছে সাহায্য চাওয়া যায়। কিন্তু এত হাঙরের মধ্যে তারা গ্যারেজ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তখন ডি জানায় বেসমেন্টে সেই স্টেক দেখেছে। সেই স্টেক টোপ হিসাবে ফেললে হাঙরগুলো আকৃষ্ট হয়ে সেই দিকেই যাবে, আর এভাবে হাঙরগুলো ডিস্ট্র্যাক্ট হলে তখন গ্যারেজে গিয়ে গাড়িতে করে পালানো যাবে। তাছাড়া রন জানতো বেসমেন্টে কিছু বিস্ফোরক আর গান পাউডার রাখা আছে, যেগুলো নিতে পারলে হাঙরের সাথে লড়াই করা যাবে, কারণ এই বাসায় বেশিক্ষণ থাকা সম্ভব না। পানি ধীরে ধীরে আরো বাড়বে, সিঙ্ক আর টেবিলগুলো ডুবে যাবে, তখন আর তাদের আশ্রয় থাকবে না। তখন হাঙর এসে তাদের আক্রমণ করবে, তাই যা করার পানি বাড়ার আগেই খুব দ্রুত করতে হবে। তারা এত ঝামেলার মধ্যেও একটা বিষয়ে স্বস্তি পাচ্ছিল যে তাদের টক্সিক ফাস্টার প্যারেন্টস মারা গেছে। কিন্তু তখনই বিলি তার কাটা হাত নিয়েই হঠাৎ পানি থেকে উঠে আসে। তার শরীরে মোটেও শক্তি ছিল না, সে খুব বাজেভাবে জখম হয়েছে। তখন বিলি চালাকি করে রন, ডি আর উইলকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, যাতে তারা সাহায্য চাইতে বাইরে যায়। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে হাঙর বাচ্চাদের মাংস খায় না, কিন্তু তারা এতটাও বোকা ছিল না যে বিলির কথায় পানিতে নেমে সাহায্য চাইতে যাবে। ঠিক এমন সময়ে উইল একটা খাম পায়, যেটাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেয়া টাকার চেক ছিল। তাদের আর বুঝতে বাকি থাকে না যে বিলি তাদেরকে কেন দত্তক নিয়েছিল। এমন সময় বিলির সাথে এই বিষয়ে তাদের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে রনের সাথে বিলির হাতাহাতি হলে ডি বিলিকে লাথি মেরে পানিতে ফেলে দেয়, আর তখন সমস্ত হাঙর এসে বিলির ওপর আক্রমণ করে। আর এই সুযোগে রন বেসমেন্টে যাওয়ার জন্য পানিতে ঝাঁপ দেয়। বেসমেন্ট তখন পানির নিচে। রন স্টেক আর বন্দুক আনার জন্য ডুবসাঁতার দিয়ে বেসমেন্টে যায়। স্টেক নিয়ে বন্দুক আনতে গেলেও লক করে রাখা বন্দুক সে বের করতে পারে না, তার জামা একটি হুকে আটকে যায়। এদিকে একটা হাঙর বেসমেন্টে চলে আসে। রনের দম শেষ হয়ে আসছিল, সে কোনো মতে স্টেকগুলো নিয়ে বেসমেন্ট থেকে বাইরে বের হয়ে আসে। সামনে একটা বক্স দেখতে পেয়ে সে বক্সটাও সাথে করে নিয়ে আসে। হাঙরটা রনকে তাড়া করছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারেনি। সো রন বন্দুক না আনতে পারলেও সে স্টেকগুলো আনতে পেরেছে। আর যে বক্সটা সে হাতের কাছে পেয়ে নিয়ে এসেছিল সেটা খুলে সে দেখে তার মধ্যে বিস্ফোরক আছে। রন সেই বিস্ফোরকগুলো কাঁচা মাংসের স্টেকের সাথে বেঁধে একটি টোপ তৈরি করে। হাঙরগুলো ঘ্রাণে আকৃষ্ট হয়ে স্টেক খেতে গেলেই ব্লাস্ট হবে আর হাঙরগুলো মারা যাবে। আর এই সুযোগে তারা গ্যারেজে গিয়ে গাড়িতে উঠে পড়বে।
ডিয়ার উইল পানির উপরে শব্দ করে হাঙরদের আকৃষ্ট করে। যখনই একটি বিশাল বুল শার্ক সেই মাংসের টোপ গিলতে যায়, তখনই এক বিকট বিস্ফোরণে হাঙরটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই সুযোগে তারা দ্রুত গ্যারেজে এসে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, আর এই যাত্রায় বেঁচে যায়। যাই হোক, পানির উচ্চতা বেড়েই চলছিল। ডাকোটা বুঝতে পারে বেশি দেরি করলে পুরো বাড়িটি পানিতে ডুবে যাবে। তাদের বাসার বাইরে রাস্তার অপর পাশেই ছিল স্কট আর জিমের সেই নৌকা। ডাকোটা সেই নৌকা নিয়ে এসে এখান থেকে বের হওয়ার ডিসিশন নেয়, কিন্তু সে নৌকা পর্যন্ত পৌঁছাবে কি করে? তার আগেই হাঙর এসে তাকে আক্রমণ করবে। তখন ডাকোটা তার চাচার বলা একটি কথা মনে করে। হাঙররা উচ্চ কম্পন বা ভাইব্রেশনের শব্দে বিভ্রান্ত হয়। তখন ডাকোটা প্রাইভেট হয় বাসায় এমন যা কিছু আছে সব অন করে পলিথিনে ভরে জানালা দিয়ে এক এক দিকে পানিতে ভাসিয়ে দেয়। এরপর সে মাথায় একটি টর্চ বেঁধে বাসা থেকে পানিতে নেমে পড়ে। ডাকোটা সাঁতরে নৌকার কাছে যেতে থাকে। লিসা যেহেতু প্রেগনেন্ট, তার বের হওয়ার কোনো উপায় ছিল না। ডাকোটার প্ল্যান হচ্ছে নৌকা নিয়ে লিসার কাছে ফিরে আসা। চারদিকে হাঙর থাকায় নৌকার কাছে পৌঁছাতে ডাকোটার সময় লাগছিল। পথে সে ববের নিথর দেহ ভেসে থাকতে দেখে ভয়ে শিউরে ওঠে, কিন্তু সে থামেনি। এদিকে হাঙরগুলো শব্দের উৎসের দিকে ছুটে যাচ্ছিল। এক পর্যায়ে একটি বিশাল হাঙর তার পায়ের খুব কাছ দিয়ে চলে যায়, কিন্তু ডাকোটা নিঃশ্বাস বন্ধ করে স্থির হয়ে থাকে। আর এই হাঙরটি ছিল ডাকোটার চাচার ট্রেকার লাগানো সেই বিশাল প্রেগনেন্ট গ্রেট হোয়াইট শার্ক নেইলি। এই বিশাল গ্রেট হোয়াইট শার্কটিও এখন এখানে চলে এসেছে। শেষ পর্যন্ত ডাকোটা কোনো মতে নৌকায় পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু এদিকে লিসা যে রুমে আছে সেটা পুরোটাই তখন পানিতে ডুবে গেছে। খাটটি ভাসতে ভাসতে ছাদ পর্যন্ত চলে গেছে। লিসার তখন প্রচন্ড প্রসব বেদনা শুরু হয়, বাচ্চা বের হয়ে আসতে শুরু করে। আর ঠিক তখনই এক চরম বিপর্যয় ঘটে। বাড়ির ছাদটি আর ভার নিতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ে। লিসা কোনো রকমে সাঁতরে বাইরে বের হয়ে আসে। ততক্ষণে সকাল হয়ে গেছে। লিসা পানির মধ্যে সন্তান প্রসব করে সন্তানকে কোলে নেয়। তার একটা ছেলে সন্তান হয়। সে নিজের ছেলেকে নিয়ে একটি কাঠের টুকরোর মধ্যে ভেসেছিল। তখন ডাকোটা নৌকা নিয়ে লিসার কাছে ফিরছিল। তখন তার একটা রুমের জানালা দিয়ে একটা শটগান চোখে পড়লে সেটা সে সাথে নিয়ে নেয়। এদিকে লিসাকে চারদিক থেকে হাঙরগুলো ঘিরে রেখেছে। তার চারপাশ দিয়ে রক্তের লাল আভা ছড়িয়ে পড়ায় সেই রক্তের টানে ধেয়ে আসছে হাঙরের দল। সে এক হাতে বাচ্চার নাড়ি ধরে আছে, আর অন্য হাতে একটি ভাঙা কাঠের টুকরো দিয়ে হাঙরকে ঠেকানোর চেষ্টা করছে। মাতৃত্বের এই অদম্য রূপ দেখে স্বয়ং যমদূত যেন থমকে দাঁড়ায়। লিসা পানির ওপর একটি ভাঙা ফার্নিচারের টুকরো আঁকড়ে ধরে তার নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। ডাকোটা নৌকা নিয়ে পাগলের মতো লিসার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সে দেখে একটি বিশাল হাঙর লিসার পায়ের খুব কাছ দিয়ে তার দিকে তেড়ে যাচ্ছে। ডাকোটা নৌকায় থাকা সেই শটগান দিয়ে হাঙরটির মাথায় তীর বিদ্ধ করে। এরপর নৌকা নিয়ে লিসার কাছে এগিয়ে যায়। ডাকোটা লিসার বাচ্চাকে কোলে নিয়ে লিসাকে নৌকায় তুলতে গেলে একটা হাঙর সে নৌকা ধাক্কা দিয়ে উল্টে দেয়। তাদেরকে চারদিক থেকে হাঙর ঘিরে ধরে। এমন সময় ডেল তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। তিনি দেখতে পায় ডাকোটার লিসা প্রায় মৃত্যুর মুখে। ডেল দেরি না করে একটি শক্তিশালী ইলেকট্রনিক্স ফ্রিকোয়েন্সি ডিভাইস পানির ভেতরে ছুঁড়ে মারে। সেই যন্ত্রে থেকে নির্গত উচ্চমাত্রার ভাইব্রেশনে বুলশার্কগুলো দিশেহারা হয়ে দূরে সরে যেতে থাকে। কিন্তু এর পরেও একটা হাঙর দ্রুত বেগে এগিয়ে আসে তাদের দিকে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের গভীর থেকে উঠে আসে এক দানবীয় ছায়া, সেই নেইলি গ্রেট হোয়াইট শার্ক। সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে নেলি বুল শার্কগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রেট হোয়াইট শার্ক সাধারণত ছোট জাতের হাঙরদের সহ্য করতে পারে না। নেইলির সেই ভয়াবহ আক্রমণে বুল শার্কগুলো ছিন্নভিন্ন হয়ে যায়। আর এই সুযোগে ডেল তার নৌকা নিয়ে লিসার ডাকোটাকে পানি থেকে টেনে তোলে। ঝড় এখন পুরোপুরি থেমে গেছে। অ্যানিভিল শহরের রাস্তাঘাট এখনো পানির নিচে। পুরো অ্যানিভিল শহর এখন তছনছ, কিছুই বাকি নেই। ডেল ডাকোটাকে জড়িয়ে ধরে বলে, আজ তোমার মা বেঁচে থাকলে তোমার জন্য খুব গর্ববোধ করতেন। তুমি শুধু নিজেকে বাঁচাওনি, বরং তুমি একজন মা আর তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো। লিসা তখন বোটে থাকা একজনের ফোন নিয়ে নিজের মাকে কল করে। তার সাথে যোগাযোগ করতে না পেরে তার মা খুব চিন্তায় ছিল, কিন্তু এবার সে নিজের মেয়েকেই না, সাথে নাতিকেও দেখতে পায়। ডেল নৌকার হাল ধরে দিগন্তের দিকে তাকিয়েছিলেন। তার রিসার্চ পার্টনার যখন তাকে দেখায় যে নেইলি নামের সেই গ্রেট হোয়াইট শার্কটি এখন আবার গভীর সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে, তখন ডেল একটি দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানতেন মানুষ আর প্রকৃতির এই সংঘাত চিরন্তর। হারিকেন হেনরি হয়তো একটি শহরের মানচিত্র বদলে দিয়েছে, কিন্তু মানুষের ভেতরের মনুষ্যত্ব আর টিকে থাকার লড়াইকে হার মানাতে পারেনি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেয়,
প্রকৃতির সামনে মানুষ আসলে খুবই ছোট। একটা ঝড়েই বদলে যেতে পারে সবকিছু। যে শহরটা কিছুক্ষণ আগেও স্বাভাবিক ছিল সেটাই মুহূর্তে পরিণত হয় এক দুঃস্বপ্নে। কিন্তু এসবের মাঝেও সবচেয়ে বেশি চোখে পড়ে মানুষের আচরণ। কেউ নিজের জীবন বাঁচাতে অন্যকে ফেলে চলে যায়, আবার কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের পাশে দাঁড়ায়। মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করে তখন প্রকৃতিও প্রতিশোধ নেয়। হারিকেন হেনরির মতো দুর্যোগ দিয়ে মানুষের তৈরি শহরগুলো ধ্বংস করে দেয়। তেমনি বিলি আর রেচেলের মতো মানুষকে মেরে ফেলে বুঝিয়ে দেয় স্বার্থপরদের পৃথিবীতে জায়গা নেই। কিন্তু মাঝখান থেকে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেদের স্যাক্রিফাইস করে ফেলে স্কট আর জিমির মতো লোকেরা। এই কঠিন সময়গুলোই আসলে মানুষকে চিনিয়ে দেয় কে শুধু নিজের জন্য বাঁচে আর কে অন্যের জন্য ভাবে। আর সেই সমস্ত মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শেষ করছি আজকের সিনেমা। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।